আজকে এই রুমে আমরা কতজন আজকে এভাবে আমরা গর্ব করে আসতাম যে আমি ওই আন্দোলনে ছিলাম? কতজন? কতজন? আমরা যদি গভর্নমেন্ট দিকে যাইতো তখন কি আমরা বলতাম কিনা যে আমি ওই আন্দোলনের সমন্বয় ছিলাম? আমি ওই আন্দোলনের সমন্বয় ছিলাম। আমি একটা গল্প বলি। আচ্ছা ফাইন, ওকে ফাইন, গ্রেট। দেখেন, আমরা যখন ইউনিভার্সিটিতে আন্দোলনটা হয়, আমি একটু ক্যাজুয়াল করছি, খুব ফর্মাল হয়ে যাচ্ছিল ওখানে দেখছিলাম, এবং এটা অনেকটা পলিটিক্যাল একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছিল। একদম সিমপ্লেক্স মোডে চলছে, একজন বলছে আরেকজন শুনছে, অ্যান্ড পিপল বিফোর আর ফিলিং ডিটাচড। আই আন্ডারস্ট্যান্ড। দেখেন, 5ই অগস্টের পূর্বে যখন আন্দোলনটা হয় তখন আমরা মানুষকে, আমরা জানেন যে বিভিন্ন সময় আমাদেরকে 1 মাস ধরে বিভিন্ন সময় উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, জিজিএফআই, এসবি, এনএসআই, এবং যারা উঠাই নিয়েছে তারা এখন আমাদেরকে আবার স্যার বলবে। ওনারা বলে যে আমি কিন্তু আপনার ভাত নিয়ে দিছিলাম, স্যার কিন্তু কাঁচা চেঞ্জ। এবং নাহিদ কিন্তু এখন সেকেন্ড ক্লাস, সমাজের সেকেন্ড গ্রেডে আছে, আর ডিবি হারুন ছিল 4th গ্রেড। দেখেন, আমরা যখন আন্দোলনটা হয় তখন আমরা 2 তারিখ 3 তারিখ আমরা প্রপারলি ফোন দিতাম যে ভাই আপনি কি আপনার নামটা আমি সমন্বয়কে দিয়ে দেই? উনি বলতো যে ভাই বুঝিনি তো, আন্দোলনে আসবো, সমস্যা নাই, কিন্তু নাম দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে এক ধরনের সিনারি। আরেক ধরনের সিনারি কি হয়েছে, আমার হলে একটা ছেলে, ওর নাম হচ্ছে সাইফুল, বুঝছেন? তো ও কি করছে, ও আন্দোলনে থাকবে, তবে একটা সুডোনেম দিতে যাচ্ছে যাতে করে সে ধরে না খায়। যদি গভর্নমেন্ট দিকে যায় তাইলে যেন বলতে পারে যে আমি ছিলাম না আন্দোলনে। তো ওর নাম দিয়েছিল বুলবুল। তো দেওয়ার পরে যেটা হয়েছে, 5ই অগস্টের পরে আমরা তো 5ই অগস্টে বঙ্গভবন গেলাম, 6 আগস্ট হলে আসলাম, সকালবেলা ঘুমাই নাই, ফজরের ঠিক একটু আগে সে আমার রুমে আসছে, আয়সা বলতেছে যে ভাই আপনি একটা ফেসবুক থেকে পোস্ট দিতে হবে। কি পোস্ট দেব? পোস্ট হচ্ছে আপনি ফেসবুকে লিখতে হবে যার নাম বুলবুল, এই যে 39 নম্বর বা 37 নম্বরের বুলবুলের ব্যক্তিটি হচ্ছে সাইফুল। বলছে ভাই আমি কি আন্দোলনে ছিলাম, কিন্তু আমার এলাকাতে বা আমার সবাই তো আমাকে সাইফুল নামে চিনে, তারা তো বুলবুল নামে চিনে না, সুতরাং এটা এন্ডোর্সমেন্ট লাগবে এখন। ও ফাইন। তো 1.5-2 ঘন্টা ধরে মোটামুটি এটা নিয়ে আমার মেজাজ প্রচন্ড খারাপ, সরকার গঠন নিয়ে একটা চাপ, আর ও রুমে এসে বসে আছে। আমাকে দিয়ে হইল না, দেন চলে গেল সে সার্জিসের কাছে, ওর হলে মোটামুটি 2 ঘন্টা ধরে যতজন আছে, অর্থাৎ সে এখন বুলবুল কি হইতে চায়, ঠিক একইভাবে যারা অপরচুনিটিস ছিল পুরা এই সময়টায় গভর্নমেন্টের ফোর্স সোলজার ছিল, যারা ফেসিবাদের ফোর্স সোলজার ছিল, এই সকল সাইফুলরা, সকল বুলবুলরা কিন্তু এখন চেঞ্জ হতে যাচ্ছে। এখন চেঞ্জ হতে যাচ্ছে। কি কারণে চেঞ্জ হতে যাচ্ছে? কারণ এখনের যে বাতাসটা যেদিকে বইছে তারা ঠিক সেদিকে তাদের যে প্রবাহটা সেদিকে দিতে যাচ্ছে। তাদেরকে আমাদের শুভাকাঙ্ক্ষী বলার ধরনের প্রয়োজন নাই। আমাকে আগে চিহ্নিত করতে হবে মূলত সাইফুল কারা। কারা হচ্ছে অপেক্ষা করছিল যদি 5ই আগস্ট না আসে তখন আবার আমরা বুলবুল হয়ে যাব। এই যে সাইফুল এবং বুলবুল, এটা একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ দ্য ফুড সোলজার্স অফ ফেসিজম থ্রুআউট দ্য লাস্ট 16 ইয়ার্স। গত 16 বছরে যারা ফেসিস্ট গভর্নমেন্টকে কায়েম করেছে তাদের ফুড সোলজার্স হিসেবে ছিল, তাদের যারা এই দূষণ ছিল তারা সবাই এবং বুলবুল এবং সাইফুল গ্রুপেই ছিল, এবং তারাই হচ্ছে এই সমন্বয়ক এবং সহসমন্বয়ক নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, প্রান্তিক জনপর্যায় থেকে শুরু করে গুলশান বনানী এলাকা পর্যন্ত এগুলি নিয়ে হচ্ছে কনফ্লিক্টে জড়িত। এবং এটা হচ্ছে ফেসিজমের খুব একটা মিনিয়েচার, যেটাকে আমরা ইনস্ট্রুমেন্ট বলি, যেটাকে বলো হুইমজিক্যাল ডিসেন্ট্রালাইজেশন অফ কনসেন্ট্রেশন। একটা গণঅভ্যুত্থানের পরে আপনি দেখেন, আমি যদি গণঅভ্যুত্থানের পূর্ব সময়টা দেখি, প্রত্যেক মাসে কতগুলো ইস্যু ক্রিয়েট হইতো,
প্রত্যেক মাসে একটা ইস্যুর পরে কিন্তু একটা ইস্যু চলে আসতো। একটা ইস্যু না আসতে, যেমন মতিউর কাণ্ড, ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জায়েদ কাণ্ড, দেখেন আপনি এই যে আপনারা দেখেন, এটা আপনার কাছে সার্কাজম মনে হইতেছে না? কিন্তু এটার আন্ডারলাইন হচ্ছে ফেসিজমের, এখানে হচ্ছে বীজ নিহিত। অর্থাৎ আপনাকে এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে, কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে। আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন? এখন কি এগুলো আসে? দেখেন, এগুলো হচ্ছে ফেসিস্ট গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করেছে, পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে। এখন আবার আসেন আমি সরাসরি আলোচনায় চলে যাই, যেহেতু আজকে মত বিনিময় সভা, একদম সরাসরি আলোচনা। এই সমন্বয়ক সহ সমন্বয়ক নিয়ে যারা মূলত কাজ করছে, বেসিক্যালি তাদের সেটা কোনো প্রবলেমই না। আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না, যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয় খাসকাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা অনেকটা সহসভাপতি টাইপের হয়ে যায়। কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখ হাসিনা আসছে এমন না, ফেসিস্ট ইনস্টিটিউশন ছিল, ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ফেসিস্ট থিওলজি ছিল, ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল, ফেসিস্ট ড্রেস আপ ছিল, ফেসিস্ট কাল ছিল। ফেসিজম শুধুমাত্র সরকার ছিল ব্যাপারটা কিন্তু তেমন না। আমাদের প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় সিভিল ইন্টারাকশনস আছে, সিভিল ইনভলভমেন্ট যেই জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস্ট ছিল। আপনাদের বাজার কমিটির সভাপতি ছিল না, মসজিদ কমিটির সভাপতি, তারপর হচ্ছে আপনার এই যে কি যে চুল কাটে যে তাদের কি যেন কি বলে, নাপিত কমিটির সভাপতি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু সংগঠন করে 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 দিয়ে সিন্ডিকেট বানায়া এই ফেসিজমের বীজটাকে হচ্ছে খুব সূক্ষ্মভাবে প্রতিত করেছে। এবার আসেন আপনারা এখানে যারা আসছেন তারা হচ্ছে শিক্ষিত মানুষ, আপনারা হচ্ছেন সমাজের যারা হচ্ছে আমরা ফিল্টার্ড ভার্সন যে মানুষগুলো বলি, এই ফিল্টার্ড ভার্সন মানুষগুলো এখানে আছেন। এখন দেখেন, আপনাদেরকে এখানে রাজনৈতিক অ্যাসপাইরেশনের কথা বলে কোনো লাভ নাই। মানে উস্কা করেঙ্গা, তুস্কা করেঙ্গা, গুণ বানেঙ্গা, তুন বানেঙ্গা, এই কথাগুলো হচ্ছে বক্তৃতার মাঠে হয়েছে আমরাও মাঝে মাঝে এখন বলতে হয়, বলি একদম গলা টেনে নামায় ফেলবো যদি আমরা বসেছি, এগুলো বলতে হয়। এই জায়গায় কিন্তু এসব চলে। অর্থাৎ আমরা পাওয়ারটাকে স্ট্রিট লেভেল থেকে আমরা এখানে নিয়ে আসছি। এখন আমরা চাই পাওয়ারটা এই জায়গায় থাকুক, যেন আমরা স্ট্রিট লেভেলে না যায়, যেন ওই মুরব্বীদের কাছে না যায়, যেন ওই বার্ধক্যের কাছে না যায় যারা আমাদের তরুণদের ভাষাটাকেই পড়তে পারেনি। আমরা স্ট্রিট পলিটিক্স থেকে এই পলিটিক্সকে নিয়ে আসার জন্য। এবার দেখেন পলিটিক্স, আমি চুরি করি আমি প্রিফেসে আছি, এখনো প্রিফেসে আছি, দেন হচ্ছে ইন্ট্রোডাকশন, অ্যাবস্ট্রাক্ট, অনেক কিছু। দেখেন, প্রথমে আসেন আমরা যদি অ্যানালিসিস করি যে ছাত্র রাজনীতিটা, আগে তালাক বা কেউ একজন বলবো যে ছাত্র রাজনীতি আমরা চাই না। ওকে ফাইন, আই আন্ডারস্ট্যান্ড। আমি কেন চাইবো ছাত্র রাজনীতি? ছাত্র রাজনীতি আমাকে কি দিছে? আমি যখন হলে উঠছি, ছাত্র রাজনীতি যখন ছিল, আমি দুইটা সিনারিও কল্পনা করি। ফর এক্সাম্পল, একটা ইনস্টিটিউশন কদমউদ্দিন ডিগ্রি কলেজ, সেখানে কোনো ছাত্র রাজনীতি নাই। অন দ্য আদার হ্যান্ড, বদরুদ্দিন ডিগ্রি কলেজ, ছাত্র রাজনীতি আছে। আমি বদরুদ্দিন ডিগ্রি কলেজের একজন ছাত্র। যখন আমার ইনস্টিটিউশনে ছাত্র রাজনীতি আছে, তখন আমি দেখলাম আমাকে প্রত্যেক দিন গ্যাস্ট্রমে যাইতে হয়। আমার একটা সিটের বিনিময়ে আমার মেরুদণ্ড বিক্রি করে দিয়ে সেখানে মধুর ক্যান্টিন নামে একটা জায়গায় আমাকে প্রত্যেক দিন ভাইদেরকে আমার সালাম দিতে যেতে হয়। আমার ক্লাস মিস দিতে হয়, আমার পরীক্ষা মিস দিতে হয়। আমাকে ক্যান্টিনে দেখতাম আমাদের সিনিয়ররা ভাও খায়, আমার টিচাররা দেখতাম যে তাদের সাথে সাঙ্গপাঙ্গ ওই রাজনৈতিক সাঙ্গপাঙ্গ নিয়ে থাকতে পছন্দ করে, তাদের নিজেদের মধ্যে ভাগ সমস্যা হলে আমাদের একাডেমিক লাইফ হ্যারেস হয়। আমরা দেখতাম সেখানে তারা টেন্ডার বাণিজ্য করে, আমরা আমাদের একাডেমিক জীবনকে ব্যাহত হতে দেখেছি তাদের কারণে, ওই রাজনীতির কারণে। ফাইন। এবং আমরা দেখেছি সেখানে আবরারদের মতো ছাত্র মারা গিয়েছে, আমাদের কোনো বন্ধু বা ছোট ভাই, সেখানে আবু ফারুক মারা গিয়েছে। আমরা দেখেছি শীতকালে বারান্দার মধ্যে ছাত্রদেরকে থাকতে হয়েছে, যেখানে কোনো একটা দলের রাজনৈতিক নেতা হচ্ছে একটা রোগ নিয়ে পুরো একা থেকেছে। এটা ছিল ছাত্র রাজনীতি থাকা অবস্থায় আমার শিক্ষা প্রতিষ্ঠান। অন্যহাতে নেন, আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র রাজনীতি নাই, তারা নিয়মিত ক্লাসে যেতে পারছে, গবেষণা করতে পারছে,
তাদের শিক্ষকদের এবং ছাত্রদের সাথে সম্পর্ক হচ্ছে সিনিয়র স্কলার এবং জুনিয়র স্কলারের সম্পর্ক, এবং তাদের কোনো একাডেমিক হচ্ছে ব্যাকগ্রাউন্ড নেই, এবং তাদের মধ্যে কোনো ধরনের লেজুর ভিত্তিক যেই একটা প্রবণতা থাকে সেটাও নেই। আবার একজন রেশনাল মানুষ হিসাবে আমি কোনটা চাইব? অবশ্যই দ্বিতীয়টা। আমি এই ছাত্র রাজনীতি কেন চাইব? কেন? এই ছাত্র রাজনীতি আপনাদের ক্যাম্পাসে 13টা ভাগে বিভক্তি ছিল, কি দিছে আপনাদের বলেন? এরা দেখেন এই ছাত্র রাজনীতি কি দিছে আপনার? এরা কিছুদিন পর পর টেন্ডার নামাইতো, টেন্ডার নিয়ে ভাগাভাগি হইতো, এটাই তো। এরা ভিসি কি গিয়া কি বলছে আপনাদের? আমরা তো টিভিতে দেখছি, রেজিস্ট্রার কি বলছে না যে আমার ছেলে ছাত্রলীগ করছে, এরা বসাইতে হবে। এই ছাত্রলীগ থেকে আমি কি পাইলাম, বা ছাত্র দল থেকে কি পাইলাম, শিবির থেকে কি পাইলাম, জামাত থেকে কি পাইলাম, মানে ওদের পলিটিক্যাল যে উইংগুলো আছে, যত উইংগুলো আছে তার থেকে আমি কি পাইলাম? বিভাজন ছাড়া আমি কি কিছু পাইছি? তাহলে আপনি আমাকে যতই, আমি এখানে এসে যতই সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ আপনাকে বলি না কেন, ছাত্র রাজনীতি আপনি কেন চাইবেন? ওয়াই? ছাত্র রাজনীতি আপনাকে কি দিছে? কিছুই দেয় নাই, বরং ছাত্র রাজনীতির কারণে আমরা অনেক কিছু হারিয়েছি। আমাদেরকে যখন ফেসবুকে পোস্ট দিতাম, মেসেজ এসে বলতো ডিলিট করো, সমস্যা হবে, সমস্যা হবে। তাহলে দেখেন, আমি আমার বাক স্বাধীনতা হরণ করেছে, আমার জিহ্বার অধিকার হরণ করেছে, তাহলে আমি এই ছাত্র রাজনীতি আমি কেন চাই? কনসেপ্টটা তো আমাদের মাথায় এইটাই। এই যে এটা ছিল, এটার নাম ছাত্র রাজনীতি ছিল না, এটা ছিল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। এটার কারণে হচ্ছে আজকে আমাদের এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, নেতিবাচক পরিস্থিতি, একটি অস্থিতিশীল পরিস্থিতি, অসহ্যকর পরিস্থিতি, এটি ছিল দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে। এখন আপনি একটা জিনিস দেখেন, আমরা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে আমরা থাকতে পারি, আবার ছাত্র রাজনীতি যদি মাইনাস করে দেই কি কি প্রবলেম হইতে পারে? আমাকে মানে একটু ইনসাইট দিবেন যে ছাত্র রাজনীতির যদি বিপক্ষে আমরা দাঁড়াই, প্রবলেমটা কোথায় হবে? আমি যদি বলি দেশের পরবর্তীতে লিডার হইতে পারবে না, এটা একটা বোগাস কথা। আপনি আমাকে কনভিন্স করতেই পারবেন না, আমি 10টা আর্গুমেন্ট দিতে পারবো। কারণ গত বছরের, মানে গত 16 বছরের ছাত্র রাজনীতি থেকে আমি কোনো লিডার পাই নাই। আপনি ছাত্র রাজনীতির পক্ষে আপনাকে সংজ্ঞা দিতে হবে, ছাত্র রাজনীতি আপনি কি বুঝাচ্ছেন? আমি জায়গাটা আমি আইডিওলজিক্যাল জায়গায় নিতে যাচ্ছি না, আজকে যে ডিসকাশনটা আইডিওলজিতে নিতে যাচ্ছি না, কারণ আইডিওলজি হচ্ছে পৃথিবীর সবচেয়ে একটা অ্যাম্বিগুয়াস সাবজেক্টিভ বিষয়। এটা কোনো কনক্রিট বিষয় না, আমি আপনাকে দেখাইতে পারবো না, এটা কোনো শেপ নাই, এটা কোনো ওজন নাই, আমি এটা কোনো পরিমাণ নাই, এটা কমপ্লিটলি হচ্ছে একটা সুগার কোটেড অ্যাসপাইরেশনাল একটা বিষয়। এই যে বললাম যে একটা সংজ্ঞায়ন করেন, এই সংজ্ঞায়নের কি কোনো ধরনের এটাকে আমরা ইউনিভার্সাল বা স্বতঃসিদ্ধ কোনো ফরম্যাট আছে? আমি প্র্যাগমেটিক জায়গা থেকে কথা বলছি, আপনি কি সুযোগ সুবিধা পাইছেন, কি সুযোগ সুবিধা পাই নাই, অর্থাৎ প্র্যাগমেটিক জায়গা থেকে কথাটা আসুন। আমি যখন আইডিওলজিক্যাল জায়গায় নিয়ে যাব, তখন ওই যে সংজ্ঞায়নের তো বিভিন্ন ব্যক্তি এটাকে মিররাইজেশন বলি, অর্থাৎ ওই যে আমরা পড়ছি না, ওই যে এটাকে দর্পণ, ওই যে হয় না, একটা আলো আসে আট দিকে চলে যায়, প্রতিফলন প্রতিফলন আট দিকে হয়ে যায়। ওই যে আইডিওলজিক্যাল জায়গাটা আমরা চলে একটু প্র্যাকটিক্যাল জায়গায়, প্র্যাকটিক্যাল জায়গায় যে ছাত্র রাজনীতি থাকার কারণে আপনি কি পাইছেন বা কি পান নাই, সেটা আমি প্রশ্নটা যেন কি করছিলাম ওনাকে, না থাকলে ছাত্র রাজনীতি না থাকলে প্রবলেম কি? আমি তো কোনো প্রবলেমই দেখি না, আপনি কি প্রবলেম দেখেন বলেন? ছাত্র রাজনীতি না থাকলে, এই যে নাই এখন ছাত্র রাজনীতি, আপনি কি কোনো প্রবলেমে আছেন? কোনো প্রবলেমে আছে? আপনাকে গত 1 মাসে কেউ মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলছে যে পোস্ট ডিলিট কর, সমস্যা হবে? তাহলে আপনি আমাকে বুঝান প্রবলেমটা কি বলেন? হ্যালো, জানি না তো ভাই, আমি শুনতে আসছি, ভাই বলেন আমাকে একটু বলেন। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে যে মত বিনিময় সভাটাতে কথা বলছি, সেটা হচ্ছে রাষ্ট্র পরবর্তী
সংস্কারের বিষয়। এখন ছাত্র রাজনীতি না থাকলে কি সমস্যা হবে? হাসান আব্দুল্লাহ ভাই যেটা বললো যে ছাত্র রাজনীতিকে আমরা আগে কিভাবে দেখতাম, সেটা ছিল দলীয় একটা রাজনীতি। কিন্তু আপনি রাজনীতির বাইরে, আমরা কিন্তু জানি যে মানুষ হচ্ছে জন্মগতভাবে একটা রাজনৈতিক প্রাণী। আপনি যদি সুষ্ঠু ধারে রাজনীতি না করেন তাহলে কিন্তু আরেকজন ফ্যাসিস্ট সরকার এইভাবে গঠন, পরবর্তীতে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফর্মের একটা ফেসিজম ক্রিয়েট হবে। আপনি কখনোই পাবলিক গ্যাদারিংস করতে পারবেন না, তাদের ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারবেন না, এবং যে ভ্যাকুয়াম স্পেসটা ক্রিয়েট হবে এই ভ্যাকুয়াম স্পেসটা কিন্তু টেক ওভার করবে উনি বলে গিয়েছেন সামওয়ান XYZ। তাহলে আমাদের ছাত্র রাজনীতি করতে হবে যে কারণে ছাত্রলীগ ছাত্র রাজনীতি করাইছে, যে কারণে তার উল্টা কারণে। কারণটা কি? ছাত্রলীগ আপনার পরাধীনতার সুযোগ নিছে, আর আমাদের ছাত্র রাজনীতি করতে হবে স্বাধীনতাটাকে আমাদের ধরে রাখার জন্য আমার হচ্ছে ছাত্র রাজনীতি করতে হবে। তবে সেটা অবশ্যই দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না, যেটা আমার মাদার টিম প্রেসক্রিপশন দিবে আর আমি ক্যাম্পাসে সেটা বাস্তবায়ন করব। আপনি দেখছেন না যে ঢাকাতে পার্লামেন্টে আপনার সংসদে আপনার বাজেট পাস হবে, বাজেট পাস হওয়ার পূর্বে আমরা দেখেছি ছাত্রলীগকে ব্যানার নিয়ে অভিনন্দন জানাইতে দাঁড়ায় গেছে। এরকম হয় নাই? বাজেট পাস হবে 3টা, এদের ব্যানার ছাপানো শেষ হচ্ছে 2:30টা। সে বুঝলেই কিভাবে এই যে বাজেটটা কি ঘাটতি বাজেট না উদ্বৃত্ত বাজেট, কিন্তু সে অভিনন্দন জানাইতে দাঁড়ায় গেছে। অর্থাৎ এই যে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের কখনোই আর আমাদের ক্যাম্পাসগুলোকে দ্বার বা সুযোগ হওয়ার আমাদের আর তাদেরকে টেন্ডার দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ছাত্র রাজনীতি ছাত্রদের হাতে থাকবে, কোনোভাবেই প্রেসক্রিপটিভ ছাত্র রাজনীতি কখনোই হবে না। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। আদারওয়াইজ যেটা হবে ওইটা আপনাদের ভাই উনি খুব সুন্দরভাবে বলে দিয়েছে। আচ্ছা, উনি একটা ডাইগ্রেশন করছে স্পিচটাতে, সেটা হচ্ছে উনি ভিসি নিয়োগের বিষয়টা নিয়ে আসছেন। দেখেন, আমাদের এই পর্যন্ত যে ভিসিগুলো নিয়োগ দেওয়া হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির ভিসি, উনি একজন পলিটিক্যাল ভিসি, তাই না? আমাদের নিয়াজ স্যার উনি কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট একটা ভিসি, বেস্ট অফ দ্য বেস্ট। ওকে, গতবার রাজশাহী ইউনিভার্সিটির ভিসি দেওয়া হয়েছে, ক্যামব্রিজ ফেরত ভিসি। দেখেন, আপনাদের চিটগাং ইউনিভার্সিটির ভিসি আসলে কি গত 16 বছর ধরে এত পাচাটা ছিল, মানে ফিল্টার দিয়ে যারাই খুঁজতে যায় এরই দেখে যে গত 16 বছরে সে ফুড সোলজার ছিল। এখন আপনাকে তো এমন একজনকে আনতে হবে যে হচ্ছে কি ফেসিস সরকারের এফিলিয়েটেড না। না 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 ওয়েট, এটা আমাদের জন্য না। এই আলোচনা আমরা কেন করবো ভাই? এই আলোচনা তো এটা আমাদের না। সেটা হ্যাঁ, উনার কথাটা এটা ছিল সবার কাছে, আমাদের কাছে না। এখানে মিসইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। অর্থাৎ উনি আমাদের কাছে বলে নাই, উনি বলছে সার্বিকভাবে এতদিন হয়ে গেল আমাদের ভিসি নিয়োগটা দেয় নাই, এখানে আমাদের কাছে এটা বলে নাই। জাস্ট আমি আমার জায়গা থেকে জাস্ট বললাম যে আমরাও প্রত্যাশা করি ভিসিগুলো যদি নিয়োগ না দেওয়া হয়, যে একাডেমিক যে একটা লক ক্রিয়েট হয়েছে সেটা সবার জন্য খুব এফেক্ট করছে, যারা নিয়মিত শিক্ষার্থী তাদের জন্য। আচ্ছা, এবার আসেন আমি পরবর্তীতে একটা বিষয় নিয়ে কথা বলি খুব সংক্ষেপে, কারণ বক্তব্য খুবই বিরক্তিকর জিনিস। কাদের বিরক্তিকর জিনিস? কারণ এখানে সবাই আমরা বক্তব্য দিতে পারি, এই কারণে আমাদের বক্তব্য শুনতে ভালো লাগে না, সবাই এখানে বক্তব্য দিতে পারি। ওকে, সেকেন্ড বিষয়, আপনি যে একটা ছাত্র রাজনীতি ইন্ট্রোডিউস করবেন বা আপনি যে একটা রাজনীতি ইন্ট্রোডিউস করবেন, আপনার রাজনীতিতে এমন কি থাকবে যেটা গত 16 বছরে ফেসিস্ট গভর্নমেন্ট যা দিয়ে গিয়েছিল তার অল্টারনেটিভ, যেটা জনগণকে আকৃষ্ট করবে আপনার রাজনীতিটাকে। আপনার রাজনীতির মধ্যে কি ডেমোক্রেটিক ভ্যালুস থাকবে, কি সোশ্যাল ভ্যালুস থাকবে, কি পলিটিক্যাল ভ্যালুস থাকবে, যে ভ্যালুসের কারণে মানুষ আপনার রাজনীতিটাকে গ্রহণ করবে, কি ভ্যালুস থাকবে? আমি একটা প্রশ্ন করব, 3টা জিনিস। ধরেন আপনার একটা সেট দেওয়া হলো, সেট আছে যে সেট ম্যাথস করতাম না, সেটের ধরেন এতে 3টা উপাদান আছে। একটা উপাদান হচ্ছে আপনার এরকম যে একটা বানর আছে, একটা ছাগল আছে আর ঘাস আছে। বানর, ছাগল, ঘাস, 3টা জিনিস একটা উপাদানের মধ্যে আছে একসাথে। আপনাকে বলা হইলো যে কোনো 2টাকে একসাথে রাখার জন্য আর আরেকটাকে ম্যানেজ করে দেওয়ার জন্য, কোন 2টা একসাথে রাখবেন বলেন? ঘাস আর ছাগল, রাইট? আর আরেকটা জিনিস কি বলছিলাম? বানরটাকে আলাদা করে ফেললাম, তাই না? আচ্ছা, কেন? আচ্ছা, এটাকে আর কোনো ফরম্যাটে কি সাজানো যায়? আর কোনো ফরম্যাটে? বানর আর ঘাস রাখেন, 2টাই থাকবে। ঘাস আর ছাগল রাখবেন, ঘাস তো গায়েব হয়ে যাবে, ছাগল তো খেয়ে ফেলবে। মানে আমি জাস্ট 2টা রাখবো একসাথে, আর কি কোনো ভাবে রাখা যায়? আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি এশিয়াতে দাঁড়ায় করছি বলে আপনি উত্তরটা দিচ্ছেন।
কিন্তু ঠিক এই কোয়েশ্চেনটাই যদি আপনি ইউএসএতে করতেন অথবা আপনি হচ্ছেন অস্ট্রেলিয়াতে করতেন, এই কোয়েশ্চেনের উত্তর কি আসতো জানেন? এই কোয়েশ্চেনের উত্তর আসতো যে বানর এবং ছাগল একদিকে, ঘাস একদিকে। কেন আসতো? কারণ আমরা ইস্ট এশিয়ার আমাদের আইডিওলজিটা এমন, আমাদের ইস্ট এশিয়ার আইডিওলজি হচ্ছে কি আমরা ইন্টারঅ্যাকশনে বিশ্বাস করি, মিথস্ক্রিয়াতে। অর্থাৎ আমরা প্রশ্ন করার সাথে সাথেই আমাদের মাথায় যেটা আসছে সেটা হচ্ছে যে ছাগলের সাথে ঘাসের সম্পর্ক খুঁজে বের করছি, আমরা রিলেশন খুঁজে বের করছি, তাই না? কিন্তু যেটা আমাদের ওয়েস্টার্ন যে বিলিফ, ওয়েস্টার্ন বিলিফে তারা রিলেশন খুঁজে ভাগ করে না, তারা যেটা করে বিভাজন করে। ছাগল এবং বানর হচ্ছে একই প্রকৃতির এবং ঘাস হচ্ছে আলাদা প্রকৃতির, একটা হচ্ছে ফ্লোরা, একটা হচ্ছে ফনা। তার মানে আপনি ওয়েস্টে যদি যান, ওয়েস্টে গেলে বিভাজনের একটা আইডিওলজি, আর আপনি যদি ইস্টে আসেন, সাউথ এশিয়া আসেন বা আমাদের দেশে আসেন, সেটা হচ্ছে একটা ইন্টারঅ্যাকটিভ আইডিওলজি। এবার আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন আমরা কিন্তু স্ট্রিট পলিটিশিয়ান বা স্ট্রিট পলিটিক্সের যেই একটা 53 বছর ধরে চলছে, আমরা ওইদিকে আর ফিরে যেতে চাই না। আমরা শুধু একই বক্তব্য এগুলোর মধ্যে আমরা থাকতে চাই না। আমরা তরুণ প্রজন্মকে নতুন কিছু আমরা দিতে চাই। এখন আপনি আবার সিদ্ধান্ত নেবেন, আপনি কি ডিভিজিভ আইডিওলজি আপনি অ্যাডপ্ট করবেন নাকি আপনি ইন্টারেক্টিভ আইডিওলজি অ্যাডপ্ট করবেন। আপনি যদি ওয়েস্টে যান তাহলে দেখবেন সেখানে যত মামা আছে, যত ফর্মের মামা আছে, সবাইকে আঙ্কেল বলা হয়, তাই না? চাচাকেও আঙ্কেল বলা হয়, খালুকে আঙ্কেল বলা হয়, মামাকেও আঙ্কেল বলা হয়, তারপরে জ্যাঠাকেও আঙ্কেল বলা হয়, এরকম না ব্যাপারটা? কিন্তু দেখেন আমরা ইন্ডিভিজুয়ালকে কতটা রেসপেক্ট দিই, সম্পর্ককে কতটা রেসপেক্ট দিই। আমরা প্রত্যেকটা সম্পর্কের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে আপনার ইস্টে এসে, হয় নাই? আমরা বাবার ভাইকে বলছি চাচা, মামা বলছি মার ভাইকে, খালু বলছি হচ্ছে কাকে যেন আমার মার বোনের হাজব্যান্ডকে। দেখেন আমরা প্রত্যেকটা সম্পর্ককে, অর্থাৎ আমাদের এখানের আইডিওলজি হচ্ছে কি বেসড, আমাদের আইডিওলজি হচ্ছে ইন্টারঅ্যাকটিভ বেসড। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা যখন কোনো রাজনীতি বা আমরা যে স্টুডেন্ট পলিটিক্স করতে যাচ্ছি, ন্যাশনাল পলিটিক্স ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, সেই ইন্ট্রোডাকশন ভ্যালুসটা কি হবে? আমরা আপনাদেরকে প্রপোজ করছি না, আমরা আপনাদেরকে ভাবতে বলছি আমরা কোন ভ্যালুসটাকে অ্যাডপ্ট করব। আমাদের আইডিওলজি কি হবে? আমাদের আইডিওলজি কি ডিভিজিভ পলিটিক্স হবে, যে পলিটিক্স আমরা এত বছর ধরে দেখে আসছি, যেখানে যাদের দাড়ি আছে যাদের দাড়ি নাই তাদেরকে বিভাজন করা হয়েছে, যারা পাঞ্জাবি পরে যারা পাঞ্জাবি পরে না তাদেরকে ভাগ করা হয়েছে, যারা পাবলিকে পড়ে যারা পাবলিকে পড়ে না তাদেরকে ভাগ করা হয়েছে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে না তাদেরকে ভাগ করা হয়েছে, যারা সমন্বয়ক যারা সমন্বয়ক না তাদেরকে ভাগ করা হচ্ছে, কারণ আমাদের ওই আইডিওলজি আমাদের মাথায় আছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত সেটা আপনার যে আমরা কোন আইডিওলজিকে অ্যাডপ্ট করব। আমাদের আইডিওলজির ফরমেশনটা কি হবে? আমরা যে বারবার একটা শব্দ বলি, আপনি মাহফুজ ভাইকে বলবেন, মানে বলতে শুনবেন, উনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। কিন্তু আমরা প্যারাডাইম শিফট একটা কথা বলি না, প্যারাডাইম শিফট, প্যারাডাইম শিফট, প্যারাডাইম শিফট মানে কি? প্যারাডাইম শিফট মানে কি? আমি কিন্তু বলি যে করোনাতে আমাদেরকে প্যারাডাইম শিফট, প্যারাডাইম মানে হোয়াট এভার প্রনাউন্সিয়েশনস ইউ ইউজ, মানে কি এটা প্যারাডাইম শিফট জিনিসটা কি? ব্যাপারটা হচ্ছে কি আমরা যদি এই বক্তব্যের মতো, এটা আমার কাছে খুবই বোরিং লাগে, মানে কাইন্ডলি আমাকে থট দেন প্যারাডাইম শিফট। I might be sounding pedantic, মনে হচ্ছে জ্ঞান দিচ্ছি, ব্যাপারটা এমন না, মানে আমি জাস্ট শুনতে যাচ্ছি। আমি প্যারাডাইম শিফটের উত্তর দিব এবং আমি তরুণের প্রতিনিধিত্ব হিসেবে আপনাকে একটি কনসার্নের বিষয় বলবো। আমি প্রশ্ন এবং কনসার্নের বিষয়গুলো পড়ে নিচ্ছি, মানে আমরা আলোচনাটা একটা জায়গায় রাখি। প্যারাডাইম শিফট বোঝায় হচ্ছে অন্য জায়গায় গিয়ে চিন্তা করা। যেমন ধরুন দুজন মানুষের মধ্যে ঝগড়া হলো, ধরুন একজন আমি আছি আরেকজন আমার বিপরীতে ছিল, তার জায়গায় গিয়ে চিন্তা করাটাকে বলা হয় প্যারাডাইম শিফট। এইভাবে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বলা হয়েছে। Distantly related, distantly connected, but not accurate. Okay, anyone from backside is paradigm. আপনি যা জানেন, একদম স্পেসিফিক এক্সাম্পল। যেমন আমরা যারা ইয়া করি, যে ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা ঈদের দিন কি করি? আমরা সামাই খাই, তারপরে হচ্ছে আমরা বাসায় তো নুডলস রান্না করে, চিকেন বিফ এই বিষয়গুলো তো করে, রাইট? তারপরে এখানে সেট অফ কমিউনালিটিস, প্রত্যেকটা বাসায় এটা হয়, প্রত্যেকটা বাসায়। এখন দেখেন
এই সেট অফ কমনালিটিস এর মধ্য থেকে যখন আপনি বের হয়ে যাবেন, যেমন ওই যে বলছিল না যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, একটা সময় সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, এই আইডিয়াটা ছিল কমন একটা আইডিয়া। এই কমন আইডিয়া থেকে বের হয়ে যাবেন, তখনই সেটাকে বলা হয় প্যারাডাইম শিফট। এখন আমাদের দেশে কমন আইডিয়া দুইটা, বাইনারি পলিটিক্স বলে এটাকে, বাইনারি, আইদার অর। আইদার পরে কি কিছু আছে? আইদার অরের বাইরে কি কিছু আছে বর্তমানে? আমরা চাচ্ছি, মানে উই রিয়েলি ওয়ান্ট ইউ টু get yourself out of this binary politics। এই যে বাইনারি পলিটিক্সটা দেখেন, আপনি যখন নির্বাচনে ভোট দিতে যাবেন আপনাকে আইদার অথবা ওর চয়েস করতে হয়, এর বাইরে কি কিছু আছে? এখন আমরা কিন্তু আমাদের আন্দোলনের শুরুতে বলেছি বিকল্পকে এইটাই হচ্ছে প্যারাডাইম শিফট। এখন এই প্যারাডাইম শিফটটা হচ্ছে আমরা এস্টাবলিশ করতে চাই। কিভাবে এস্টাবলিশ করতে হবে সেটা হচ্ছে, তাহলে আমাদেরকে 24কে এস্টাবলিশ করতে হবে। কারণ 71কে পুঁজি করে, 71কে আওয়ামী লীগ পুঁজি করে সেটাতে ফেসিজম বয়ান প্রতিষ্ঠিত করে 24 পর্যন্ত নিয়ে আসা হয়েছে। এখন আমি যদি প্যারাডাইম শিফটকে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমার 24কে প্রতিষ্ঠিত করতে হবে। এবার কেন প্রতিষ্ঠিত করতে হবে? কারণ আপনি যদি সেট অফ কমনালিটিস, এটা নিয়ে ডিবেট হইতে পারে। দেখেন, সেট অফ কমনালিটিসকে যদি আপনি লিগেসি মেনটেইনই করতে থাকেন তাহলে আপনি নতুন কিছুকে আপনি কিভাবে ইন্ট্রোডিউস করবেন, এবং ইন্ট্রোডিউস যদি সবগুলোর আগের সাথে যদি ইন্ট্রোডিউস করেই থাকেন তাহলে এটা প্যারাডাইম শিফট কিভাবে হলো? এখন আপনার প্রশ্ন আসছে যে আপনার এই রাজনৈতিক যে বন্দোবস্তটা করবেন সেটাকে আপনি কি 24কে ভিত্তি করে করবেন নাকি 71কে ভিত্তি করে করবেন? কারণ 71কে যদি ভিত্তি করে করেন তাহলে সেটা ছিল মূলত আওয়ামী বয়ানের উপরে প্রতিষ্ঠিত, যেটা ডিফর্ম করা হয়েছে। মূলত কি মুক্তিযুদ্ধটা কি শুধুমাত্র আওয়ামী লীগের ছিল? এটা কি শুধু আওয়ামী লীগের ছিল? কিন্তু আমরা যখন দেখলাম মুক্তিযুদ্ধের যে সংবিধানটা লেখা হয়েছে, সেই সংবিধানটা লিখেছে কে? সংবিধানটা লেখা হয়েছে 70-এর নির্বাচনের ভিত্তিতে। 71 কি 70-এর নির্বাচনের ভিত্তিতে হয়েছে? 71। কিন্তু সংবিধান কোন নির্বাচনের, গণপরিষদটা কোনটা ছিল? 70-এর। তার মানে আপনি বলেন আমাকে, তার মানে সংবিধানে কি 71 রিফ্লেক্ট হয়েছে নাকি 70 রিফ্লেক্ট হয়েছে? এবং 70-এর প্রতিনিধি কারা ছিল? আওয়ামী লীগ। তাহলে ওই সংবিধানটা বেসিক্যালি কাদের? আওয়ামী লীগের। তার মানে এই সংবিধানটা কি সার্বজনীন হয়েছে কিনা? না। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করতে হবে, এগুলো নিয়ে ডিবেট হইতে পারে, আর্গুমেন্ট হইতে পারে, অনেক ডিসকাশন হইতে পারে যে আপনি কি ওই 71-এর লিগেসি মেনটেন করবেন কিনা, আওয়ামী লীগের লিগেসি মেনটেন করবেন কিনা, 70-এর গণপরিষদের লিগেসি মেনটেন করবেন কিনা, নাকি আপনি এই 24-এর যে একটা প্যারাডাইম শিফট হয়েছে, আমরা বার্ধক্য থেকে আমরা পরিত্রাণ চাচ্ছি, আমরা আইদার অরের বাইরে উঠে একটা ইউথদের যে ভয়েসটা প্রতিষ্ঠিত হয়েছে সেটাকে প্রতিষ্ঠিত করতে চাই কিনা, সেই সিদ্ধান্ত নিতে হবে আপনাদের। সেই সিদ্ধান্ত একান্তই আপনাদের। সেখানে কোনো ধরনের আপনি সিদ্ধান্ত নেবেন সেখানে কি পলিটিক্যাল এন্টারটেইন চলবে নাকি পলিটিক্যাল কোয়ারশন চলবে। পলিটিক্যাল এন্টারটেইন যেটা আমাদের ছাত্রলীগ করেছে সেটাকে বলা হয় পলিটিক্যাল কোয়ারশন। ওটাকে আমাদেরকে বাধ্য করতো নাকি আমাদেরকে প্রণোদনা দিত? কোনটা? বাধ্য করতো। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এটাকে আপনি কি পলিটিক্যাল এন্টারটেইন করবেন নাকি পলিটিক্যাল কোয়ারশন করবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন, পরবর্তী লাস্ট প্রশ্ন আমি শর্ট করে নিয়ে আসি। যে প্রশ্নটা, যে ছাত্ররা যদি রাজনীতি করে বা রাজনৈতিক কোনো ফরম্যাটে যায়, রাষ্ট্র পুনর্গঠনে যদি রাজনৈতিক ফরম্যাট থেকে করতে যায়, তাহলে ছাত্ররা কাজগুলো কি সরকার গঠনের পরে করবে, নাকি আমরা সরকার যদি হই যে কাজগুলো করতে পারতাম সেগুলো আমাদের এখন থেকেই শুরু করা উচিত? কোনটা? আমাদের নরমালি কি আমাদের আইডিওলজিটা থাকে কি, দেখবেন আমরা যদি সরকার হই তখন আমরা যদি সরকার হই তাহলে কন্ডিশনাল সেন্টেন্স, যদি হই তাইলে করব, আর যদি না হই করবো না। এটাকে সেট অফ কমনালিটিস, সব দলের মধ্যে কিন্তু এটা আছে। তার মানে আমি যদি প্যারাডাইম শিফট ক্রিয়েট করতে চাই তাহলে কমনালিটিস বাইরে যেতে হবে। যদি আমরা সরকার হই তাইলেও করব, যদি আমরা না হই তাইলেই করব। তাইলে আমাদের যে স্টুডেন্টের যে ভয়েসটা, ইউথের যে ভয়েসটা, সেটা সাস্টেইনেবল হবে, আদারওয়াইজ কোনোদিনও সাস্টেইনেবল হবে না। নাম্বার
কোনোদিনও সাস্টেনেবল হবে না। এখন দেখেন, মাথায় রাখতে হবে, যখন ডিস্ট্রাকশনের সময় আসে না, ডিস্ট্রাকশন, আমরা সবাই এক হয়ে যাই। যেমন 47-এ যখন দেশ বিভাগ হবে, আমরা কিন্তু সবাই একসাথে হয়ে গেছিলাম। 71-এ যখন মুক্তিযুদ্ধ হয়, তখন আমরা সবাই একসাথে হয়ে গেছিলাম। 90-এ যখন গণঅভ্যুত্থান হয়, সবাই আমরা একসাথে হয়ে গেছিলাম। 24-এ যখন আমাদের গণঅভ্যুত্থান হয়, তখন আমরা সবাই একসাথে হয়ে গেছিলাম। আমরা কি গণঅভ্যুত্থানে আসার আগে আমরা জিজ্ঞেস করছি কে সরকারি চাকরি করে, কে করে না, কে বিসিএস ক্যাডার, কে ক্যাডার না, কে হুজুর, কে হুজুর না? আমরা কি এটা জিজ্ঞেস করছি? সবাই একসাথে চলে আসছিলাম। এটা থিওরি, পৃথিবীর সবকিছুতে ভাঙার সময় সবাই একসাথে হয়ে যায়, কিন্তু যখন ঘটনা হয়, কনস্ট্রাকশনের সময় আসে, তখন বিভাজন হয়ে যায়। 24-এর 5ই অগস্ট পর্যন্ত আমাদের কিন্তু কোনো ধরনের মতভেদ ছিল না, বিভাজন ছিল না। কিন্তু যখন রাষ্ট্র সংস্কারের প্রশ্ন আসছে, পুনর্গঠনের প্রশ্ন আসছে, এখন দেখেন বিভাজনগুলো তৈরি হয়েছে। যেমন যেটা তৈরি হয়েছিল 47-এ, 47 গঠনের পরে মাত্র 47 থেকে 52, 5 বছরের মাথায় বিভাজন হয়েছিল কিনা? হয় নাই? 71-এর পরে কি বিভাজন হয়েছে নাকি সবাই একসাথে ছিল? একসাথে ছিল। 90-এর পরে কি সবাই একসাথে ছিল? 93 যে একটা 3টা প্রস্তাব দেওয়া ছিল, ওই প্রস্তাবনার ভিত্তিতে কি সবাই একসাথে ছিল নাকি আলাদা হয়েছে? আলাদা হয়েছে। এবার আসেন 24-এ, আলাদা যা হয়েছে এটা আমরা বুঝতে পারতেছি না, বাট 24-এ কি মনে হয় আলাদা একটা হওয়ার একটা ব্যাপার সেবা চলতেছে না? এবং সেটা শুরু হয়েছে প্রথম কিভাবে? সমন্বয় এবং সমন্বয়। তাইলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি ডিস্ট্রাকশনের সময় যেভাবে ইউনাইটেড ছিলেন, আপনি কনস্ট্রাকশনের সময় এভাবে ইউনাইটেড থাকবেন কিনা। যদি আপনি ডিস্ট্রাকশনের সময় ইউনাইটেড ছিলেন, যদি কনস্ট্রাকশনের সময় ইউনাইটেড না থাকেন, তার মানে আপনার মধ্যে প্যারাডাইম শিফট আসে নাই, আপনার মধ্যে সেট অফ কমনলিটিস আছে। এখন সিদ্ধান্ত আপনার যে আপনি যে কনস্ট্রাকশনের সময় আমাদের ইউনিটিটাকে ধরে রাখবেন কিনা, নাকি পাবলিক প্রাইভেট মাদ্রাসা স্কুল এই বিভাজনের মধ্যে আপনি জড়িত হবেন, এই সিদ্ধান্ত নিতে হবে আপনার। ফাইন। এবার আপনারা আমি অনেকগুলো হিন্টস দেওয়ার চেষ্টা করছি, এগুলো হলো ফুড ফর থট, এবং যে বোঝার বুঝছে যে আমাদের আসলে আমাদের প্রোগ্রেসটা কোন দিকে যাবে। এবার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু আমাদের, বিশেষ করে সমন্বয়ক এবং সহসমন্বয়ক নিয়ে আমি জানি যে অনেক বেশি বাস খাইতে হবে এবং কেন এটা বিলুপ্ত করে দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে প্রশ্ন আসবে। তবে লাস্ট কথাটা সেটা হচ্ছে, ফাহাম আব্দুল সালাম একটা কথা বলছিল, সেটা 6ই আগস্ট বলছিল, চিনেন তো নাকি? যদি সরকার আবার ফিরে আসে, তুমিও মারা খাইতে হবে। এবার আসে আগামী 2 বছর পর ইলেকশন হলো, বা 3 বছর পর ইলেকশন হলো, 5 বছর পর ইলেকশন হলো, ইলেকশন তো হবে। যদি ইলেকশন হয়, তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে, আমরা যে যারা গণঅভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে, আমরা তখন কারা? আমাদের কিন্তু সবাই শত্রুগণ্য করবে, আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে, আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসে থাকে। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না, এটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিয়েছিল, পরে আবার একটু, এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপর হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। এখন আসেন, আলটিমেটলি আপনি মাথায় রাখেন, আপনি যে সরকারের ক্ষমতায় আসুন না কেন, আপনাকে এনটি বানাবে। এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাকে যদি এনটি বানায়, তাহলে আপনার সেফগার্ড কি? আপনার সেফগার্ড কি? এই প্রশ্নগুলো আপনাদের কাছে থাকলো। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আমি একটা প্রশ্ন এখানে দাঁড়ান। এটা কি প্রশ্নোত্তর হবে নাকি আমরা